আজ আমরা পথ চলতে চলতে পৌঁছে গেছি প্রায় 85তম আড্ডাতে। আজ আমাদের 85th সেশন। আর এই 85th সেশন একদম গান বাজনা নিয়ে একদম অন্যরকম একটা আমাদের খুব আনন্দের সন্ধ্যে কাটাবার মতো একটি বিষয়। এর সাথে আপনাদের বলে রাখি আমাদের মায়া স্পেসের এক্সিবিশনের কাজ আবার শুরু হতে চলেছে। অনেকদিন আমরা বন্ধ, অনেকদিন দরজা বন্ধ, কোনো রকম এক্সিবিশন নেই, কিন্তু আমরা 2022 জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের এক্সিবিশন এবং অন্যান্য আর যা যা কাজকর্ম সবই আমরা পরপর শুরু করে ফেলছি। আগামী 8 জানুয়ারি আমাদের যে এক্সিবিশন শুরু হচ্ছে দেবীপ্রসাদ মুখার্জি এবং ভাস্কর মুখার্জি ফটোগ্রাফি শো, ফটো ন্যারেটর, এবং তার সাথে দুটি বইও লঞ্চ হবে। এখানে যারা আছেন আপনাদের আমন্ত্রণ রইল এবং আগামী দিনে অন্যান্য আমাদের কার্যকলাপ যেগুলো সেগুলো শুরু হতে চলেছে, তাই সেটা একটা ভালো বার্তা আপনাদের জানানো। চলে আসছে আমাদের আজকের মায়ার আড্ডা আসলে আমাদের অতিথিদের কথা নিয়ে। আজকে আমাদের অতিথি দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরী, পিতা এবং পুত্রী দুজনে। সকলেই বলছে দেখে কিন্তু একদম মনে হচ্ছে না। খুবই অন্যরকম, খুবই ভালো লাগার একটি সন্ধ্যা হবে আমি জানি। ওনাদের নিয়ে জানানো, ওনারা কি করছেন, কত কাজ করছেন এবং কি ইন্টারেস্টিং কাজ করে চলেছেন কত বছর ধরে, সবটাই আমরা একটু শুনবো। আমি একটু সপ্তর্ষি ডেকে নেবো, সপ্তর্ষি আমাদের একটু জানাবে দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরীর কার্যকলাপ নিয়ে কী হচ্ছে, কী করেছেন। এবং আজকে আমরা কিন্তু গান বাজান তো শুনবো, তার সাথে কিন্তু একটি ছোট্ট ডকুমেন্টারিও দেখবো, যে ডকুমেন্টারিটা ওনাদেরই করা এবং যে কাজকর্ম করছে সেটা নিয়েই এই কাজটা। কিছু গান, ডকুমেন্টারি, আবার কিছু গান, এবং ওনাদের নিয়ে বলবে সপ্তর্ষি রয়চৌধুরী। শুভ সন্ধ্যা। আজকে আমাদের মায়ার 85তম আড্ডা। আমি প্রত্যেকদিনই ভাবি আমাদের 100 কবে পূর্ণ হবে। এটা একটা প্রত্যেক বুধবার আমরা একটু করে এগোই, আমাদের ভালো লাগার সময় কাটাই আমরা এখানে, এবং তার সঙ্গে আমরা যখন বাড়ি ফিরি সঙ্গে নিয়ে যাই কিছু ভালো লাগা মুহূর্তের স্মৃতি। ধন্যবাদ মায়া আড্ডা, ধন্যবাদ মধুসন্ধ্যা। আজকে আমাদের এই সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরী। খুব সংক্ষেপে আমি দেবাশিসদাকে দেবাশিসদা বলি, এবং রোহিণী আমার অনুজ, আমার স্কুলে, আমরা যে স্কুলে পড়েছি আমি পাঠভবন, সেখানকার ছাত্রী, সুতরাং রোহিণী। এবং রোহিণীর আরেকটি পরিচয় আছে, সেটাতে আমি একটু পরে আসছি। দেবাশিসদা দক্ষিণীতে গান শিখেছেন। রণপ্রভ ঠাকুরদা, কণিকা বন্দ্যোপাধ্যায় এদের সান্নিধ্য পেয়েছেন। বর্তমানে তিনি শিক্ষকতা করেন আনন্দমোহন কলেজে, ইংরেজির অধ্যাপক। তার পড়াশোনা যাদবপুর ইউনিভার্সিটিতে। রোহিণী ও দক্ষিণীতে গান শিখেছে এবং অফকোর্স বাবার কাছে, দেবাশিসদার কাছে গান শিখেছে। পাঠভবন স্কুল, যেটা বললাম, পাঠভবন থেকেও পাস করেছে। তারপরে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে যাদবপুর ইউনিভার্সিটিতে, মাস্টার্স। রোহিণী সম্বন্ধে যেটা আমি বলছিলাম সেটা হলো রোহিণীর দাদু আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, জ্যোতিরিন্দ্র মৈত্র বটুকদা। বটুকদার সান্নিধ্য আমরা বিভিন্ন সময় পেয়েছি পাঠভবন স্কুলে। যারা ছাত্রছাত্রী পুরনো, তারা বটুকদাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আমাদের গানের শিক্ষক, আমাদের নাটকের শিক্ষক, একটা অদ্ভুত ব্যক্তিত্ব। সুতরাং এবং বটুকদার যে কাজ, নবজীবনের গান, ঝঞ্ঝার গান, আমাদের নাটক শেখাতেন, লাল কালো নাটক আমরা করতাম ছোটবেলায়।
মানে একটা বহুমুখী প্রতিভা, তার সুযোগ্য দৌহিত্রী রোহিণী। এবং বটুকদাকে আমরা যখন দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বটুকদা নানা ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। আমাদের পাঠভবন স্কুলে একটা কটেজ পিয়ানো ছিল, আছে সেটা, বটুকদার হাত সেই পিয়ানোতে খেলতো। তাছাড়াও অদ্ভুত অদ্ভুত সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজাতেন বটুকদা। একবার কোনো বিদেশে গেছিলেন, সেখান থেকে একটা নিয়ে এলেন, সেটা নিয়ে ঘুরে ঘুরে বাজাচ্ছেন এবং তার পেছনে পিলপিল করে আমরা দৌড়ে বেড়াচ্ছি। তো এটা খুব নর্মাল ছিল। সুতরাং বটুকদার মতো মানুষ এখন আমি জানি না, আমার খুব মনে হয় যে ওদের মতো মানুষের আরো থাকা দরকার ছিল এই অস্থির সময়। এবার দেবাশিস দা এবং রোহিণীর কাজ সম্বন্ধে খুব ছোট করে বলি, বাকিটা ওরাই বলবেন। রবীন্দ্রনাথকে নিয়ে এরা দুজন প্রচুর কাজকর্ম করছেন। আপনারা হয়তো বিভিন্ন সময়ে, এই গত 2 বছরের যে সময়টা, সেখানে তো সবটাই অনলাইন, সেই সময় হয়তো দেবাশিস দার এবং রোহিণীর অনলাইনের অনুষ্ঠান আপনারা কেউ কেউ হয়তো দেখে থাকবেন। আমি দেখেছি, আমি জানি আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন। বিভিন্ন গানের বিভিন্ন বিষয় নিয়ে ওরা কাজ করেছেন, তার মধ্যে রবীন্দ্রনাথ অফকোর্স প্রাধান্য পেয়েছেন। এবং ওদের যেটা লক্ষ্য সেটা হলো যে, আমি যেটুকু বুঝেছি, যে রবীন্দ্রনাথকে অবাঙালি এবং অভারতীয় শ্রোতাদের কাছে নিয়ে যাওয়াটা ওরা একটা লক্ষ্য বলে ধার্য করেছেন। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওরা রবীন্দ্রনাথকে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়েছেন, রবীন্দ্রনাথের রচনায়, রবীন্দ্রনাথের গানের সুরে, এবং কিভাবে পাশ্চাত্য সঙ্গীত রবীন্দ্রনাথকে বিভিন্ন সময় প্রভাবিত করেছে, তার কাজকে কিভাবে প্রভাবিত করেছে, সে বিষয়ে ওরা দীর্ঘ গবেষণা করেছেন। এবং সেগুলোই ওনাদের কাজে বিভিন্ন সময় উঠে এসেছে বা আসবেও, তার মধ্যে কিছু আমরা শুনব। একটা খুব মজার জিনিস, যেটা আমার সাথে রোহিণীর কথা হচ্ছিল, আমাকে জানালো, আমি জানতাম না। রবীন্দ্রনাথের বিভিন্ন গানে আমরা পাশ্চাত্য সুরের প্রভাব দেখতে পাই, এটা তো খুব স্বাভাবিক, আমরা শুনিও। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও ইংরেজিতে গান রচনা করেছেন, এবং সে গান চার্চের জন্য, হিম মিউজিক, সেরকম তো একটা পাওয়া গিয়েছে। সেই নিয়েও কথা বলবেন। আজকে অনুষ্ঠানে সুস্মিতা দিও আছেন, সুস্মিতা রায়চৌধুরী, অর্থাৎ রোহিণীর মা, বটুকদার মেয়ে। এবং ওদের সঙ্গে গিটার বাজাচ্ছে অর্ঘ্য রায়চৌধুরী। অর্ঘ্য পেশায় আর্কিটেক্ট, এবং দেবাশিস দার, ঠিক বলেছি তো না, দেবাশিস দার ছাত্র, প্রিয় ছাত্র, ভালো গিটার বাজায় এবং কিছু কিছু ব্যাকআপ ভোকালও করবে। তো এই হচ্ছে আজকের মোটামুটি সন্ধ্যের একটা ছোট্ট পরিচয় বা ছোট্ট ইন্ট্রোডাকশন। আর আমার একটা ব্যক্তিগত চাহিদা আছে, আমি জানি না সেটা কতটা সফল হবে। সাউন্ড অফ মিউজিকে বোধহয় এবার কত বছর হলো রয়েছে? হ্যাঁ, একটা মাইলস্টোন সাউন্ড অফ মিউজিকের এই কয়েক মাস আগেই হয়েছে। হ্যাঁ, 50-এর উপর তো হয়ে গেছে। যেটাই হোক, এবারে 2021-এর কোনো একটা সময়ে আমি এদের দুজনের গাওয়া সাউন্ড অফ মিউজিকের একটা গান শুনি ফেসবুকে, এবং আমি তখন রোহিণীকে ফোন করে বলি, রোহিণী পুরো অ্যালবামটা রেকর্ড কর। তো আমার একটা ইচ্ছে হইল, দেবাশিস দা, রোহিণী, যদি একটু সাউন্ড অফ মিউজিকের কোনো একটা গান একটু শোনানো যায়। আমি জানি যন্ত্রণার সঙ্গে অনেক সীমাবদ্ধতা আছে এখানে, তাও যদি তার মধ্যে কোনো রকম ভাবে একটু করে একটু শোনানো যায়, আপনারা শুনুন, এনজয় করুন। ক্রিসমাস এসে গেছে, সুতরাং একটু ক্রিসমাস খেলানো যদি হয়, সব মিলিয়ে মানে স্টেজ আপনাদের, আমাদেরকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি।
নমস্কার। সপ্তর্ষি যেমন বললেন যে আজকে একটু সাউন্ড অফ মিউজিকের একটা গান শুনতে চান, তো আমরা আজকের অনুষ্ঠান শুরুই করবো সাউন্ড অফ মিউজিকের গান। সেইটা এই জন্যে গাইব যে এই গানটা একটা কাল্ট সং হয়ে গিয়েছিল একটা সময়, এবং শুধু তাই নয়, এই ফিল্মটাই একটা কাল্ট ফিল্মে হয়ে গিয়েছিল। এখানে যারা আছেন তারা মোটামুটি এই ফিল্মটা যখন রিলিজ করে তখন অনেকেই ছিলেন। আপনারা জানেন যে এটা কিরকম ভাবে প্রায় সারা পৃথিবীতে একেবারে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, গ্লোবে, আমার মনে আছে তখন আমরা গ্লোবে গিয়ে দেখেছিলাম, ছোট ছিলাম। তো আমরা শুরু করছি এটা দিয়ে এই জন্যে যে এই যে কাল্ট সং, এই ব্যাপারটা যে শুধু আমাদের সময় হয়েছিল তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের সময়ও কিন্তু এরকম কয়েকটা কাল্ট সং ছিল ইউরোপে, ইংল্যান্ডে। এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথের পরিবার বহু বছর ধরে তাদের সাথে বিলেতের একটা যোগাযোগ রয়েছে। রবীন্দ্রনাথের ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ বিলেতকে প্রায় ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন, ফ্রান্সকে এবং ইংল্যান্ডকে। এবং সেখানকার রানীও তার ওই অত বৈভব দেখে একেবারে তার চোখ সরছে গিয়েছিল। ফলে রবীন্দ্রনাথ বিলেতে গেছেন তার জন্য মাত্র 17 বছর বয়স। আজকে যে তথ্যচিত্রটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ওই 17 বছর বয়সে বিলেতে গিয়ে তাঁর কি কি হয়েছিল, কি কি তিনি শিখেছিলেন, এবং ফিরে আসার পর সেগুলো কিভাবে তিনি কাজে লাগালেন। এবং তার আগে আমরা আরেকটা রবীন্দ্রনাথের সময়কার একটা কাল্ট সং আমরা গাইবো, তারপরে আমরা তথ্যচিত্রটাতে যাব, এবং তারপরে আমরা আজকে যেটা বিষয় যে পাশ্চাত্য সঙ্গীত এর সাথে রবীন্দ্রনাথের যে একটা যোগাযোগ, একটা এনগেজমেন্ট, সেইটা কিভাবে হয়েছে সেটা নিয়ে খানিকটা গল্প করবো আপনাদের সঙ্গে। একটা লেকচার নয়, যেটা নিয়ে বললাম একটা গল্প করবো আপনাদের সঙ্গে। আর যেহেতু ক্রিসমাস আসছে, আমরা কিছু ক্যারলস গাইবো এবং আপনাদের আমরা কয়েকটা হিন্টস শোনাবো যেগুলো রবীন্দ্রনাথের সৃষ্টি, ইংরেজি হিন্টস। সেই গল্পে আমরা একটু একটু করে এই বিভিন্ন বিষয়ে আমরা একটু একটু করে যাব। আমরা শুরু করছি সাউন্ড অফ মিউজিকের প্রায় টাইটেল সংটা দিয়ে। লেভেলস ঠিক আছে? ঠিক শোনা যাচ্ছে তো আমাদের কণ্ঠস্বর? With the sound of music, with songs that have sung for 1,000 years, the hills fill my heart.
এটা আমাদের সময়কার কাল সং। আর এবারে এটা চলে আমাদের যাচ্ছি সময়ও কাল সং, এটা সর্বকালীন কাল সং। আমার মনে হয় এটা কখনোই বোধহয় পুরনো হয় না। এবারে যে গানটা, হ্যাঁ, ছবিটাও মাঝে মাঝে দেখি আমরা। সেই এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সময়কার একটা কাল সং। সেটা আসলে একটা লোকসঙ্গীত বলতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ যখন 17 বছর বয়সে বিলেতে গেলেন তখন উনি এই গানটা উনি থাকতেন স্কট বলে একজন ডাক্তারের বাড়িতে পেইং গেস্ট হয়ে। আর সেই বাড়িতে 4টি মেয়ে ছিল ডাক্তারের, তার মধ্যে 2টি মেয়ের বয়স ছিল রবীন্দ্রনাথের থেকে একটু বড় আর আরেকজন একটু ছোট। তাদের সাথে রবীন্দ্রনাথের খুব বন্ধুত্ব হয়েছিল এবং তাদের কাছ থেকেই রবীন্দ্রনাথ প্রচুর ইংরেজি, স্কটিশ আর আইরিশ গান শিখে ফেলেছিলেন। সেই যে শিখলেন তারপরে কিন্তু রবীন্দ্রনাথের বেশ একটা পরিচিতি হয়ে গেল লন্ডন শহরে যে একজন গায়ক এসছে। তখন তো রবীন্দ্রনাথ কবি নন, একজন গায়ক এসছে ভারতবর্ষ থেকে, তার খুব সুন্দর টেনার ভয়েস। হ্যাঁ, রবীন্দ্রনাথকে সকলে ডেকে ডেকে বিভিন্ন কি বলবো পার্টিতে ডাকা হলো যে গান করবেন বলে। তো সেইটা আপনারা দেখতে পাবেন আমার ডকুমেন্টারিটা, যেটা একটু বাদে আমরা যাবো। তো সেই রকম একটা কাল সং আমরা আপনাদের শোনাচ্ছি। ট্র্যাক 1। When glory waits me, but while fame waits me, oh, still remember me. When the praise thou meetest to thine ear is sweetest, oh, then remember me. Arms may press thee, dear friends caress thee, all the joys that bless thee, sweet harmony. But when friends are dearest, and when joys are dearest, oh, then remember me. When at eve thou rovest, by the star thou lovest, oh, then remember me. Think when home returning, bright we've seen it burning, oh, thus remember me. After summer closes, then thine eye reposes on its lingering roses, once so loved by thee. Think of her who loved them, her who made thee love them, oh, then remember me. When around thee dying, autumn leaves are lying, oh, then remember me. And
night when gazing on the gay hearts blazing, oh, still remember me. Then should music stealing o'er the soul of feeling to thy heart appealing, draw one tear from thee, then let memory bring thee strains I used to sing thee, oh, then remember me. Know that glory makes thee, but while fame waits thee, oh, still remember me. Thank you. এবারে আমরা একটু এই জায়গাটা একটু বদলাতে হবে, কারণ আমরা ডকুমেন্টারিটা দেখাবো, একটু সময় চেয়ে নিচ্ছি তার জন্য। আমি যতক্ষণ এই জায়গাটা ফাঁকা হয় আপনাদের একটু বলতে চাই যে ডকুমেন্টারিটা যেটা বললাম যে রবীন্দ্রনাথ যখন প্রথমবার বিলেতে গেলেন তখন তার মাত্র 17 বছর বয়স। সেই সময় তিনি কি করেছিলেন সেইটা নিয়ে আমাদের এই ডকুমেন্টারি। আর একটা জিনিস বলতে চাই যে আপনারা দেখবেন যে এখানে তখনও বিলেতে রাস্তায় আলো তখন এসে গেছে, কিন্তু বাড়িতে মানে গৃহস্থ বাড়িতে তখনও আলোর ব্যবস্থা হয়নি। যে জন্য এই ডকুমেন্টারিটাতে আপনারা দেখবেন যে মোমবাতির আলোতে সবকিছু হচ্ছে, এবং ওই আলোটা তৈরি করতে আমাদের খুব বেগ পেতে হয়েছিল। শুটিংটা হচ্ছে খুব ভালো কাজ হয়েছিল, যারা আলোতে ছিলেন তারা খুব সুন্দর খুব যত্ন করে আলোটা করেছিলেন। তো আপনারা এই ডকুমেন্টারিটা দেখলে বুঝবেন যে রবীন্দ্রনাথের পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে কতটা ডাইরেক্ট একটা যোগাযোগ ছিল। এটা না যে হঠাৎ একটা কিছু শুনেছেন আর হঠাৎ একটা সেটা শুনে একটা গান লিখেছেন, তা নয়। একেবারে নিয়মিতভাবে পাশ্চাত্য সঙ্গীত ওখানে শেখা এবং শোনা, এবং তার ফল আমরা পাচ্ছি যখন উনি কলকাতায় এলেন জোড়াসাঁকো বাড়িতে। তখন ওর দিদি স্বর্ণকুমারী, ওর দাদা রবীন্দ্রনাথ, তারা সব একটার পর একটা অপেরা তৈরি করছেন। তো উনিও তখন অপেরা লিখতে শুরু করবেন, এবং সেই অপেরাতে যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব রয়েছে গানে, তেমনি ওয়েস্টার্ন মিউজিকেরও ডাইরেক্ট প্রভাব রয়েছে। সেটা নিয়ে ডকুমেন্টারিটা আপনারা দেখে নিন, তারপরে আমরা আবার লাইভ হব। Gandhiji seemed to have faced similar situation, and his reaction was, "I will open my windows so that the fresh outside air might come in, but I will not allow myself to be swept away." Rabindranath Tagore was another person who encountered different cultures and was influenced by them, but he did not allow himself to be swept away by them.
This program is about that encounter. (1878), the year after Queen Victoria was declared the Empress of India, and Edison invented gramophone. A 17-year-old, handsome, immortal young man started for England on 20th September, primarily to pursue education. His name was Rabindranath Tagore. He was accompanied by his elder brother Rabindranath, the first Indian civil servant whose wife Yanika Nandini was already living in Brighton along with 2 infant children. His admission to the local school and socializing with the local gentry exposed him to European music and dance. Endowed with a natural tenor voice, young Mr. Tagore soon became an attraction for the Brighton crowd in the musical evenings. Already a budding poet and composer, Rabindranath took to learning Thomas Moore's Songs from the Irish Melodies, a book that had earlier stirred his imagination in his ancestral home in Calcutta, where he had already heard the compositions of Beethoven and Chopin. The next year, while studying at the London University, he stayed with the family of Dr. Scott, whose daughters made friends with him. The evenings were often spent in reading English literature and singing Scottish ballads, Irish and English songs. There's none like Nancy Lee, I trow. See there she stands and waves her hands upon the knee. And every day when I'm away, she'll watch for me. And whisper low in tempest blow for Jack at sea. Yo-ho, yo-ho, yo-ho. The sailor's wife, the sailor star shall be. Yo-ho, we go across the sea. The sailor's wife, the sailor star shall be. The sailor's wife, the star shall be. These melodious encounters yielded fruits 2 years later. When Rabindranath returned to his ancestral house in Dorashambo, Calcutta, it was bustling with the excitement of creativity. His elder brother Jyotirindra and elder sister Shorna Kumari were composing plays, music and operas which were being enacted by the family members and friends. Soon Rabindranath too composed his first opera, Valmiki Pratibha. The tune of Nancy Lee was superimposed on the songs of the Dacoits. The song in praise of the sailor's wife from the Irish shores turned to a chorus of Dacoits in typically Indian context. On 26th February 1881, Valmiki Pratibha was performed with Rabindranath in the lead role.
Since 1770, the satirical song The Vicar of Bray was popular in England. King Charles's golden time when loyalty no harm, a zealous high churchman was I, and so I gained preferment. To teach my flock I never miss, kings are my God appointed, and of those who dare resist or touch the Lord's anointed. And this is law that I'll maintain until my dying days, that whatsoever king may reign, still I'll be the vicar of grace. How ingeniously Tagore assimilated and used this song of the Berkshire village becomes clear when we hear a character echo the tunes in Balvivaya, Rabindranath's next operatic venture. The Scottish poet Robert Burns' 1792 composition, Ye Bands and Braids, set to tune by James Miller, was a popular song in 18th century England. Bands and braids of glory do, how can ye do, say fresh and fair? How can ye chant, ye little birds, and I say weary, full of care? Ye break my heart, ye warming birds that warble on the glory floor. Ye bind me all departed joys, departed never to return. The fairies in Tagore's opera Balvivaya were found echoing the tunes of the Scottish song. Tagore transforms the Scottish tune into an Indian composition in Raga Mishra Kelara, complete with intricate conventions. The 1750 melancholic Irish song, Robin Adair, was a lamentation of a woman estranged from her lover Robin. To sleep
In 1882, Rabindranath created a successful dirge out of this in Bengali, lamenting the death of Rishi Kumar, the central character in Kalmikaya. From the Irish Melodies was a favorite song of Rabindranath. Go where glory waits thee, but while fame elates thee, oh, still remember me. other arms embrace thee, Dearer friends caress thee, all the joys that bless thee. Sweeter for they be. but when friends are nearest, and when joys are dearest, Oh, then remember me. He composed 3 numbers based on this song. This is a famous song from his operatic play, Maya Khala. Ben Jonson's poem entitled To Celia was set to tune by Mozart 150 years after its composition and became a very popular song. Drink to me only with my lines, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, the past a drink divine. But might I of love's nectar sip, I would not change for thine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Inspired by Mozart's tune, Tagore composed a delicate love lyric.
depicted a folk song from an old shepherd. Since then, Auld Lang Syne remained an all-time favorite number. All the Clintons we forgot and never brought to mind. Should all the Clintons we forgot and raise a Auld Lang Syne? For Auld Lang Syne, my dear, for Auld Lang Syne. We'll take a cup of kindness yet for Auld Lang Syne. Like the Scottish original, 23-year-old Rabindranath's composition, Purano Shei Nirpatha, remains an all-time favorite song in the Bengali-speaking world. Tagore changes the rhythm pattern of the original and creates a perfect Bengali song. প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা গাবো প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি Tagore's indulgence in recreating the Western songs in Bengali reaped a delightful harvest, though quite a temporary one. During his numerous visits to England later, he went to theatres, saw opera, and even sang in private recitals, but never did he attempt to create something similar. Instead, these early encounters had a deep-rooted impact. His assimilation of the idioms of both Western and Indian music became so complete that he could create his own unique compositions, essentially bearing the stamp of the composer. With this, the musical Bengal enters into a new era of its much celebrated modernity. সবাই শুনতে পাচ্ছ
লাইভ চলে এলাম আপনাদের সামনে। আমার এই ডকুমেন্টারিটা আমি শেষ করলাম এটাই বলে যে এই যে 17 বছর বয়সের যে একটা প্রভাব, একদম ডিরেক্টলি এক একটা গান ধরে ধরে তার সুর ধরে ধরে বাংলা গানে আরোপ করা, এই ব্যাপারটা কিন্তু উনি পরবর্তীকালে আর করেননি। কিন্তু ওনার মনটা ছিল, ওনার ইন্টেলেক্টটা ছিল একটা স্পঞ্জের মতো, মানে যেটাই দেখতেন সেটা পুরোটা শুষে নিতে পারতেন। তো উনি এই ধরনের ওয়েস্টার্ন মিউজিকটাকে কি সাংঘাতিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট করতে পেরেছিলেন, অ্যাসিমিলেট করতে পেরেছিলেন, আত্মীকরণ করতে পেরেছিলেন, সেটার প্রমাণ আমরা পাই এই বিভিন্ন রবীন্দ্রনাথের গানের। যদি আমরা একটু ভালো করে শুনি তাহলে আমরা দেখতে পাবো যে এর কর্ড প্রোগ্রেশন অনেকটাই ওয়েস্টার্ন। আমি এখন একটি গান আপনাদের শোনাবো যেটি উনি রচনা করেছিলেন, তখন উনি 1912 সাল, উনি তখন ইংল্যান্ডে হ্যামস্টেড হিথ, লন্ডনে হ্যামস্টেড হিথে একটা বাড়িতে রয়েছেন, যেটা খুব একটা ভীষণ একটা কি বলবো সিগনিফিকেন্ট একটা সময় তার জীবনে, কারণ তখন তার এই ট্রান্সলেশন গুলো ইয়েটস দেখছেন এবং তারা ঠিক করলেন যে একটা বই বের করতে হবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদগুলো, কবিতাগুলো নিয়ে। সেই সময় আমি গীতাঞ্জলির আরেকটি, এটা আমি এখন যেটা আপনাদের শোনাবো আমরা, সেটা গীতাঞ্জলিরই একটা কবিতা, কিন্তু এটা রচিত হয়েছিল 25 জুন 1912-এ হ্যামস্টেডের ওই বাড়িতে বসে। এবং আপনারা লক্ষ্য করবেন যে গানটি যেহেতু ওখানে বসে রচিত, গানের সুরের মধ্যে খানিকটা পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব আমরা পাই। এটা কোনো ইন্ডিয়ান রাগ সঙ্গীতের সাথে কোনো সম্পর্ক নেই। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণের রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। খড়গ তোমার আগমন হর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। জীবন শেষে শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। জীবন শেষে শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বনে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। খড়গ তোমার হেনে বজ্র পানি, চরণ শোভায় রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। শুনেই বুঝতে পারছেন যে কোনো ভারতীয় রাগিনী টাগিনী নয়, একেবারে স্টেকাটো চালে যেরকম ভাবে ওয়েস্টার্ন মিউজিকের কম্পোজিশন হয়, এই গানের কম্পোজিশন সেইভাবে করা। এরপরে আরেকটি গান শোনাবো,
সেটা 8 সেপ্টেম্বর 1914 সেই সময় লেখা। এই গানটা তো আরোই আমার মনে হয় বেশি ওয়েস্টার্ন, কারণ এমনকি বাংলা গানে যে আমাদের একটা ধারণা আছে যে প্রত্যেকটা কলির পরে প্রথম লাইনে ফিরতে হবে, এই গানে কিন্তু উনি সেটাও মানেননি, একেবারে অন্যরকম। মানে গানটা পুরোটা গাওয়ার পর আমরা একেবারে মুখে ফিরছি। গানটার কথাটা হচ্ছে, মোর মরণে তোমার হবে জয়, মোর জীবনে তোমার পরিচয়, মোর দুঃখ যে রাঙা শতদল, আজি ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার, মুকুটে তোমার বাঁধা রয়, মোর ত্যাগে যে তোমার হবে জয়, মোর প্রেমে যে তোমার পরিচয়, মোর ধৈর্য তোমার রাজপথ, সে যে লঙ্ঘিবে বন পর্বত, মোর বীর্য তোমার জয় রথ, তোমারই পতাকা শিরে বয়। এই হচ্ছে গানটার কথাটা। মোর মরণে তোমার হবে জয়, মোর জীবনে তোমার পরিচয়, মোর দুঃখ যে রাঙা শতদল, আজি ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার, মুকুটে তোমার বাঁধা রয়, মোর মরণে তোমার হবে জয়, মোর ত্যাগে যে তোমার হবে জয়, মোর প্রেমে যে তোমার পরিচয়, মোর ধৈর্য তোমার রাজপথ, সে যে লঙ্ঘিবে বন পর্বত, মোর বীর্য তোমার জয় রথ, তোমারই পতাকা শিরে বয়, মোর মরণে তোমার হবে জয়। ছোট্ট গান, গান খুব বেশি শোনাও যায় না। এরপরে আমরা চলে আসছি রবীন্দ্রনাথের ওই সময়টায়, মানে যখন উনি বিলেতে গেছেন ওর ট্রান্সলেশনস গুলো নিয়ে, এবং যখন গিয়েছেন তখন ওনার ওই সব কিছু মাথায় নেই যে এই ট্রান্সলেশন গুলো যে কারোর ভালো লাগতে পারে, এটা যে আদৌ বই হিসেবে বেরোবে, এসব ওর মাথাতেই নেই। উনি গিয়ে উঠলেন ওর বন্ধু আর্টিস্ট রোজেনস্টাইনের বাড়িতে, এবং তিনি করলেন কি, ওই ট্রান্সলেশন গুলো পড়ে উনি বুঝলেন যে এটা খুব সাধারণ কিছু লেখা নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে যা ওখানকার কবিদের দেখা উচিত। উনি সঙ্গে সঙ্গে ওর বন্ধু ইয়েটসকে, আইরিশ কবি ইয়েটসকে ডেকে পাঠালেন, বললেন যে তুমি এই ম্যানুস্ক্রিপ্টটা একবার দেখো। আর ইয়েটস লিখেছেন ওর ইন্ট্রোডাকশনে যে আমি যখন ট্রামে করে যাচ্ছি এই ম্যানুস্ক্রিপ্ট পড়তে পড়তে, আমি এটা কোথাও মানে পাবলিকলি পড়তে পারতাম না, কারণ এটা পড়তে পড়তে আমার চোখে জল এসে যেত। আর আপনারা জানেন যে ব্রিটিশরা এবং পাবলিকলি তাদের ইমোশনটা দেখায় না, সেটা খুব খারাপ একটা ব্যাপার। তো ইয়েটস লিখছেন যে আমি এটা কখনো পাবলিকলি পড়তে পারতাম না, কারণ আমার চোখে জল এসে যায়। তো সেই ইয়েটস তারপরে করলেন কি, এই কবিতাগুলোর একটা ইন্ট্রোডাকশন লিখলেন, এবং ইন্ডিয়া সোসাইটি থেকে প্রথম গীতাঞ্জলি দ্য সং অফারিংস বইটা বেরোলো 1912 সালে। তো তারপরে তার সব কটা কপি বিক্রি হয়ে গেল, এবং তারপরে যেটা হলো, ম্যাকমিলান কোম্পানি, বইয়ের বিখ্যাত যারা পাবলিশার, তারা এই বইটা পাবলিশ করলেন এবং সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তারপরের বছর উনি নোবেল প্রাইজটা পাচ্ছেন। কিন্তু মজাটা হলো যে 1912 সালে যখন শীত পড়লো, উনি ইংল্যান্ড ছেড়ে, ইংল্যান্ডে তখন ওকে নিয়ে ভীষণ হইচই চলছে, আর উনি স্বভাবত একটু লাজুক মানুষ ছিলেন, তো অত হইচই ওনার খুব পছন্দ হচ্ছে না আর কি। উনি তখন করলেন কি, উনি চলে গেলেন আমেরিকাতে আরবানা বলে একটা জায়গায়, ওর ছেলে রথীন্দ্রনাথ তার স্ত্রীকে নিয়ে ওখানে তখন রয়েছেন। উনি তখন ওখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এগ্রিকালচার নিয়ে। রবীন্দ্রনাথ কিন্তু গিয়েছিলেন একদম সম্পূর্ণ একটা বিশ্রামের কথা ভেবে, কোনো রকম কাজ উনি তখন ভাবেননি। কিন্তু এমনই হলো যে ওখানে ইউনিটেরিয়ানসরা যারা ছিলেন, আপনারা হয়তো জানেন যে ব্রাহ্ম সমাজের সঙ্গে
ইউনিটারিয়ানসদের একটা যোগাযোগ ছিল রাজা রামমোহন রায়ের সময় থেকে। ফলে ইউনিটারিয়ানসরা ওকে ধরে ফেললেন এবং তখন ওর কবিতাগুলো কিছু কিছু কবিতা ওখানে পোয়েট্রি বলে একটা ম্যাগাজিনে একজন ভদ্রমহিলা তিনি ওগুলো পাবলিশ করতে শুরু করেছেন এবং সকলে ওকে বলছেন যে তুমি এখানে আছো, তুমি একটু আমাদের একটা বক্তৃতা দাও। আর উনি কিছুতেই বক্তৃতা দেবেন না, উনি খালি বলছেন না 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 আমি অত ইংরেজিতে বক্তৃতা দিলে লোকেরা হাসাহাসি করবে। উনি ইংল্যান্ডেও কিন্তু ওকে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়েছিল, উনি রাজি হন। কিন্তু আমেরিকাতে ওকে রাজি হতে হলো আমার ধারণা ইউনিটারিয়ানসরা ওকে অ্যাপ্রোচ করেছিল বলে উনি না করতে পারেননি। এবং সেই যে বক্তৃতা দেওয়া শুরু হলো আরবানাতে একটা ইউনিটি ক্লাবে, তারপরে সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউনিভার্সিটি অফ রোচেস্টার, এই সব জায়গা থেকে ডাক আসতে লাগলো ওকে বক্তৃতা দিতে এবং উনি তখন ঘুরে ঘুরে বক্তৃতা দিতে শুরু করছেন এবং এই বক্তৃতাগুলোর সংকলনই বেরোলো যেটা আমরা সাধনা বলে ইংরেজি বইটা আমরা পাই। আর এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ট্রিপ। এই 1912-এর শীতকালে 1913-এর গোড়াতে, মানে 12 শেষ হচ্ছে 12 ডিসেম্বর আর 13 জানুয়ারি, মানে এই মোটামুটি এই সময়টায় এই যে ট্রিপটা উনি করেছিলেন আমেরিকাতে, এখানে কিন্তু এই যে বক্তৃতা দেওয়ার শুরু কিন্তু এইখানে, এবং এই বক্তৃতায় কিন্তু উনি সারা জীবন ধরে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেবেন বিশ্বভারতীর জন্য টাকা তোলার পারপাসে। তো এই বক্তৃতার শুরু কিন্তু এই আরবানাতে। আর সেইবারই যেটা হলো আমার ধারণা, ওই যে ইউনিটারিয়ানসরা ওকে ধরেছিলেন তখন আরবানাতে একটা নতুন ইউনিটারিয়ান চার্চ তৈরি হচ্ছে এবং রবীন্দ্রনাথ থাকাতে ওরা খুব খুশি হলেন। ওরা অনেকে লিখেছেন, আমার কাছে সেই সব লেখা রয়েছে, যে ব্রাহ্ম সমাজের মতো এরকম একটা উদার ধর্মের একজন প্রতিভু এই সময় এইখানে উপস্থিত এবং তার উপস্থিতিতে এই ইউনিটারিয়ান চার্চটা উদ্বোধন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আর রোহিণী আমাদের তো কাজই হচ্ছে যেটা সপ্তর্ষি বললো, সারা পৃথিবী ঘুরে ঘুরে রবীন্দ্রনাথকে প্রচার করা। তো আমাদের একবার 2015 সালে আমরা একটা বড় ট্যুরে আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরছি। তো সেখানে শিকাগোতে আমাদের একটা কনসার্ট ছিল। তো শিকাগোতে আমি শুনেছিলাম যে একটা স্কুল আছে, সেখানে রিলিজিয়ন পড়ানো হয় এবং সেখানে মানে ব্রাহ্মরা অনেকে গেছেন তার আগে। আমরা মানে পারিবারিকভাবে যেহেতু ব্রাহ্ম, আমার একটা কৌতূহল হলো যে ওখানে কি হয় দেখতে যাব। মিডওয়েল লম্বার্ড থিওলজিক্যাল, নামটা বলো। মিডওয়েল লম্বার্ড থিওলজিক্যাল স্কুল। তো সেখানে আমরা গিয়ে ওদের যিনি ডিরেক্টর তার সাথে কথা বলছি। উনি আমাদের যে শুনলেন তোমরা এখানে কি করতে এসেছো, আমরা বললাম আমরা গান গাইতে এসেছি। বললো কি গান গাও তোমরা? আমি বললাম যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন আছেন তার গান গাই। উনি সঙ্গে সঙ্গে বললেন দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, একটু অপেক্ষা করো, আমি তোমাদের এমন একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথেরই লেখা। তিনি আমাদের জন্য, ইউনিটারিয়ানসদের জন্য হিম রচনা করেছিলেন। তো উনি আমাদের আনন্দ শুনে গায়ে কাঁটা দিচ্ছে তখন। তো তারপরের দিনই আমরা শিকাগো ছেড়ে আমরা পিটসবার্গে গেছি। পিটসবার্গের পরের কনসার্টটা পিটসবার্গে কনসার্ট করার পরে আমি আর রোহিণী একদিন দুপুরবেলা হেঁটে হেঁটে শহরটা দেখতে গেছি। আর কপিত হঠাৎ একটা রাস্তার মোড়ে গিয়ে দেখছি একটা চার্চ, সেটার গায়ে লেখা রয়েছে ফার্স্ট ইউনিটারিয়ান চার্চ, Unitarian Universalist Church, established in 1904. মানে রবীন্দ্রনাথও ওখানে যাবার কিছু বছর আগে। তো আমরা ইউনিটারিয়ান চার্চ দেখে আমরা সেখানে ঢুকতে চাই, কিন্তু চার্চ তখন বন্ধ। তো ভেতর থেকে একজন ভদ্রমহিলা বললেন ইন্টারকমে কথা বলতে হয়। উনি বললেন যে কি ব্যাপার, আমাদের তো এটা বন্ধ, এখন তো আমরা ঢুকতে দেবো না। আমরা বললাম দেখো আমরা অনেক দূর থেকে এসেছি, ভারতবর্ষ থেকে, আর আমরা যেহেতু গ্রাম্য সমাজে আমাদের একটা স্বাভাবিক কৌতূহল আছে ইউনিটারিয়ানসদের ব্যাপারে, ওই জন্য আমরা দেখা করতে এসেছি।
সেইটা শুনে কি মনে হলো, উনি আমাদের দরজা খুলে দিলেন। তো আমরা ইউনিটারিয়ান চার্চে যদি আপনারা কখনো যান বুঝতে পারবেন ওদের সাথে ব্রাহ্মণদের কতটা মিল। সাধারণত যদি আমাদের কলকাতার যে চার্চগুলো আছে, সেন্ট পলস ক্যাথিড্রালে যদি যান দেখবেন ওখানে যিশুর মূর্তি রয়েছে, মেরির মূর্তি রয়েছে, মানে ওরাও মূর্তির উপাসক। হ্যাঁ, কিন্তু ইউনিটারিয়ানসরা ব্রাহ্মণদের মতোই কোনো মূর্তিতে বিশ্বাস করেন না। ওই চার্চটাতে গিয়ে আমরা দেখলাম ঠিক আমাদের ব্রাহ্ম সমাজের মন্দির যেরকম হয় সেই রকম একটা ফুলপিট, কিন্তু কোনো মূর্তি নেই। আমরা ওখানে ঘোরাঘুরি করতে করতে দেখি, আপনারা তো দেখেছেন নিশ্চয়ই চার্চে যেখানে আপনারা বসেন, যেখানে কংগ্রেগেশন বসেন, তাদের সামনেই এরকম হিম বুক রাখা থাকে, যাতে যখন উপাসনা হবে তখন ওরা গানটা গাইতে পারে হিম বুকের কথা দেখে। একটা হিম বুক দেখে আমি এরকম তুলে নিয়েছি। তুলে নিয়ে বিশ্বাস করবেন না, আমাদের পাতাটা যে পাতাটা খুললো তাতে দেখি একটা গান, সেই গানটার নিচে লেখা রয়েছে লিরিক্স and tune by রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ওই বইটা আমরা তখন গিয়ে ওদের বলছি যে আমরা এই বইটা কিনবো। ভদ্রমহিলা খুব আশ্চর্য হলেন যে কেন বইটা কিনতে চাইছো কেন, এই বই নিয়ে তোমাদের কি দরকার? আমি বললাম যে আমরা যার গান গাই তার গান এখানে রয়েছে। তখন উনি দেখতে চাইলেন, দেখেছি কি উনি দেখলেন যে ওখানে একটা নয় আরো দুটো গান রয়েছে। উনি আমাদের বইটা ওদের চার্চের তরফ থেকে আমাদের গিফট দিলেন। আমরা সেইটা নিয়ে যখন কলকাতায় এলাম, কলকাতায় এসেই তার পরের বছর আমরা সেটা রেকর্ডিং করি। সেটা বেরিয়েছিল, সেটার নাম হচ্ছে নিউমারাস স্ট্রিংস। কারণ রবীন্দ্রনাথের ওই যে গানটা যেটা আমরা খুঁজে পেয়েছিলাম সেটার প্রথম লাইনটা হচ্ছে there are numerous strings in your lute। তো সেই রেকর্ডিংটা তার পরের বছর সেখানে অর্ঘ ছিল, আমার স্ত্রীও ছিলেন, একটা বড় কয়ের সাথে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফুল অর্কেস্ট্রার সাথে আমরা পারফর্ম করি, এবং তারপরে রেকর্ডিংটা সেই বছরে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল। আমরা শোনাই বরং নিউমারাস স্ট্রিংস গানটা মানে শোনাই। রবীন্দ্রনাথ কিন্তু ইংরেজিতেই গানগুলো লিখেছিলেন এবং তার সুরও ওনার দেওয়া। এইটার সুর, এই গানটা বিশেষ করে ওনার সুর দেওয়া। পরের গানগুলো যে তিনটে গানের কথা আমি তিনটে গান আমরা পেয়েছি, সেই বাকি দুটো গানের সুর অবশ্য ওনার নয়, শুধু কথাটা সেখানে আমরা পরে যাব। আমরা একটা গান আপনাদের শোনাচ্ছি। এটা আমরা ট্র্যাকের সঙ্গে গাইছি, বড় অর্কেস্ট্রা বাজে, আমরা আনতে পারবো না অর্কেস্ট্রা, তাই আমরা মিউজিকটা ট্র্যাকে রয়েছে, আমরা খানিকটা ট্র্যাকে রয়েছে, ইনফ্যাক্ট ওদের গলে সব রয়েছে কয়েরে। There are numerous strings in your lute. Let me add my own among them. There are numerous strings in your lute. Let me add my own among them. Then when you smite your chord, my heart will break its silence, and my heart will be one with your song.
and my own among them. এই গান দেখুন ওদের ইউনিটারিয়ানসদের যে হিট বুক সেই বইয়ের মধ্যে রয়েছে। আর এমনই অদ্ভুত ব্যাপার যে আমাদের এখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু এগুলোর খবর জানে না। মানে আমরা রবীন্দ্রনাথের এত একটা খণ্ডিত একটা খণ্ড একটা কি বলবো একটা অবয়ব তৈরি করে নিয়েছি এবং সেটা নিয়েই আমরা মানে কি বলবো মেতে থাকি। মানে সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের এখনো যে কত কাজ রয়েছে, কত ছবি এখনো আমরা রবীন্দ্রনাথের কিন্তু পাইনি, অনেকের কাছে রয়েছে সেই তাদের পার্সোনাল কালেকশনসে, সেগুলো আমরা এখনো দেখিনি। এবং এই যে 3টে গান আমরা পেলাম, এটা তো হতে পারে না রবীন্দ্রনাথ মাত্র 3টে গান লিখেছেন ইংরেজিতে, উনি যাই করতেন অনেকটা করে করতেন। হয়তো আরো গান আমেরিকাতে অনেক জায়গায় হয়তো খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আমরা তো সেই রিসার্চটাই করিনি এখন। আমরা এই যে একটু অন্য কেন মানে আমরা অন্য কম্পোজারের হিমে যাই, অন্য কম্পোজারের হিমে যাব। ক্যারল, যেহেতু ক্রিসমাস এসে গেছে, আমরা একটু ক্যারল আপনাদের শোনাবো, আমরা প্রতিশ্রুত হয়েছি। বিখ্যাত ক্যারল, এটাও আপনারা জানেন যে এটা রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে যে কৃষ্ণোৎসব হয়, কৃষ্ণোৎসবের আগে রাত্রিরে এই ক্যারলটি ওখানে গাওয়া হয়। 25 তারিখ উপাসনা মন্দির মোমবাতি দিয়ে সাজানো। Silent night, holy night, all is calm, all is bright, round your virgin mother and child, holy infant, so tender and mild, sleep in heavenly peace, sleep in heavenly peace. Silent night, holy night, shepherds take at the sight, glory stream from heaven afar, heavenly hosts sing hallelujah. Christ the Savior is born. Christ the Savior is born. Silent night, holy night, all is calm, all is bright, round your virgin mother and child, holy infant, so tender and mild, sleep in heavenly peace.
পরে দুটি গান পরপর শোনাবো আমরা। পরপর শোনাবার কারণ হচ্ছে দুটি গান, একটি রবীন্দ্রনাথের লেখা বাংলা একটি ব্রহ্মসঙ্গীত, কিন্তু সেটিও উপাসনা সঙ্গীত, ফলে হেমি বলা চলে। আর সেইটির বক্তব্যের সাথে একটি ক্যারলের বক্তব্য কিরকম মিলে যায়, মানে মিল বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স শুধুমাত্র তো সুরে নয়, অনেক বিষয়ে অনেক মিল আছে। তো সেইটা আমরা ইনফ্যাক্ট গাইতে গাইতে এই গানগুলো তৈরি করতে করতে হঠাৎ মনে হলো যে দুটো একসাথে গেলে হয়তো ভালো লাগবে। আমরা প্রথমে রবীন্দ্রনাথের বাংলা রচনা একটি ব্রহ্মসঙ্গীত সেইটি গাইব, এবং তারপরে আমরা একটি বিখ্যাত ক্যারল, দেখবেন কিভাবে দুটো গানেরই বক্তব্যটা মোটামুটি এক। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলবে আনন্দের নিকেতনে। না জানি সেথা কত সুখ মিলবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাপিল কি আনন্দ উথলিল। মহোৎসবে ত্রিভুবন মাপিল কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, সহসাবে একতান। দেবলোকে উঠিয়াছে জয়গান, সহসাবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। Oh, come, holy faithful, joyful and triumphant. Oh, coming to Bethlehem. Come and behold him, born the
ইনফ্লুয়েন্স একটা ওই ডকুমেন্টারির মধ্যেই ছিল যে জোড়াসাঁকোর বাড়িতেও এই ধারাটা চলেছে। হ্যাঁ, তো এটা কি রবীন্দ্রনাথ তখন অত বছর আগেই কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের স্কোর এনে বাড়িতে পিয়ানোতে বাজাতেন, শম্পেন বাজাতেন, মৎসার্ট বাজাতেন, সেগুলো রবীন্দ্রনাথ শুনতে শুনতে বড় হয়েছিলেন। আর ওই যে বইটা আমি ওখানে উল্লেখ করেছি, আইরিশ মেলোডিজ, ওই আইরিশ মেলোডিজ এর একটা বইয়ের কপি ওদের বাড়িতে ছিল। উনি ছোটবেলা ওই কথাগুলো পড়তেন, কিন্তু সুর তো বুঝতে পারতেন না কি হবে। তো ওর খুব একটা কৌতূহল ছিল যে এইগুলো সুর কেমন ছিল। তো সেই কৌতূহলটা নিরসন হলো ইংল্যান্ডে যাওয়ার পর। ওই গানগুলি উনি শিখলেন তখন। এটা ওদের বাড়িতে বহু বছর হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, যেসব ব্রহ্মসঙ্গীত ঠাকুর বাড়ি থেকে লেখা হয়েছে তাতে প্রচুর গান আছে যেগুলোর মানে সুর একদম ওয়েস্টার্ন, একেবারে ওয়েস্টার্ন। মানে সত্যেন্দ্রনাথের লেখা, তারপরে জ্যোতিরিন্দ্রনাথের লেখা অনেকগুলো গান আছে যেগুলো সুর একদম ওয়েস্টার্ন। তো এটা ওদের বাড়িতে ছিল। এটা মানে রবীন্দ্রনাথ বিলেত না গেলেও হয়তো উনি ওয়েস্টার্ন মিউজিকের দ্বারা ইনফ্লুয়েন্সড হতেই, এটাও একটা তারকানাথের ভূমিকা ছিল। তারকানাথের ভূমিকা ছিল, এটা আমরা খুব অল্প জানি। তারকানাথ যখন ইংল্যান্ডে ছিলেন এবং ফ্রান্সে ছিলেন, উনি রীতিমতো মানে শিক্ষক রেখে ওয়েস্টার্ন মিউজিক শিখিয়েছিলেন।